গতকাল প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ আমরা সবাই শুনলাম, মন দিয়ে শুনলাম। এবং আমায় যদি কেউ প্রশ্ন করে যে প্রধানমন্ত্রীর ওই ভাষণটি যদি একটা শব্দে আমাকে বলতে বলা হয়, আমি বলবো ইট ওয়াজ এক্সেলেন্ট। একজন রাষ্ট্রপ্রধানের, একজন দেশের প্রধানমন্ত্রীর যেভাবে পাকিস্তানকে বোঝানো উচিত, যা যা বলা উচিত তাই তাই বলেছেন, সেই ভাষাতেই উত্তর দিয়েছেন। এবং আমি প্রধানমন্ত্রীর অনেক বিষয়ে অনেক সমালোচক হয়েও বলছি, যে যে কথাগুলি প্রধানমন্ত্রী বলেছেন তা প্রত্যেকটা আমাদের সবার কথা। যে দেশের মধ্যে থেকে দেশকে ভাঙার অনেক রকম প্রচেষ্টা করা হয়েছে, তা প্রধানমন্ত্রী নিজে তার মুখে বলেছেন। এই কথা তো আমরা অনেক দিন ধরে বলে আসছিলাম। ये देश के सद्भाव को तोड़ने की घिनौनी कोशिश भी थी। এমনকি যখন প্রেস কনফারেন্স করার জন্য একজন মহিলা, একজন মুসলিম মহিলাকে সবার আগে প্রধানমন্ত্রী সামনে আনলেন, তখন গর্বিত হয়েছিলাম আমরা। দেশের এরকম একটা সংকটের সময় একটা সেকুলার দেশের যা যা করা উচিত প্রধানমন্ত্রী তাই তাই করেছেন। আমি এই প্রধানমন্ত্রীকে নিয়ে গর্বিত, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এবং এটা বলতেও কোনো দ্বিধা নেই যে এই প্রধানমন্ত্রীকে দেখে তাদের নিজের সমর্থকরাও কিন্তু অবাক হয়ে যাচ্ছে, যে ওদের সমর্থকরা যে রাজনীতি করে, প্রধানমন্ত্রী কিন্তু দেশের এই সংকটের সময় সেই রাজনীতি করছেন না, দেশকে এক করতে চাইছেন। এমনকি কালকে বললেন সমস্ত পলিটিক্যাল পার্টি একজোট হয়েছেন দেশের স্বার্থে। এরপরে সমালোচনা করার বিশেষ কোনো জায়গা নেই দেশের প্রধানমন্ত্রীকে। তারপরেও কিছু কিছু প্রশ্ন থেকে যায়, যা আমি আজকে আমার এই ভিডিওতে করব। কিছু কিছু প্রশ্নের উত্তর যেটা আমি খুঁজে পাচ্ছি না, হয়তো আপনারা পেতে পারেন, আমাকে কমেন্ট বক্সে উত্তর দেবেন। এবং আমি বিশ্বাস করব যে একটা পলিটিক্যাল ডিসকাশন সুস্থভাবে হবে। কারণ এই প্রশ্নগুলো কালকে আমি আমার ফেসবুক আইডিতে করেছিলাম, ফেসবুক পেজে করেছিলাম। সেখানে অনেক ভক্তগণ আছেন যারা আমার প্রশ্নের সঠিক উত্তর না দিয়ে নোংরা গালিগালাজ, ব্যক্তিগত আক্রমণ করেছেন। এবং যখন ওনারা এইটা আমার সাথে করেন কিংবা আমাদের সাথে করেন, বুঝতে হয় কোথাও না কোথাও আপনি সঠিক লাইনে যাচ্ছেন। কারণ এই মানুষগুলো তারাই যারা বিক্রম মিশ্রির মতো দেশের ফরেন সেক্রেটারির পেজে তার পুরনো ছবিতে গিয়ে তার মেয়েকে গালিগালাজ করে। কেন? নাকি বিক্রম মিশ্রি নাকি দেশের শান্তির বার্তা এনেছেন, শান্তির কথা বলেন, আর এইসব ভক্তগণদের শান্তি চাই না, পাকিস্তানের সাথে যুদ্ধ চাই। হ্যাঁ, আমাদের সবার চাই, সে বিষয়েও কথা বলবো। কিন্তু এই কারণে ফরেন সেক্রেটারিকে গাল দেওয়া, যেন ফরেন সেক্রেটারি সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের সাথে শান্তি চুক্তি করেছে, তাই তার মেয়ের ফোন নাম্বারকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া, গালিগালাজ করা, স্ত্রীকে গালিগালাজ করা, এমন অবস্থা করেছে যে বিক্রম মিশ্রিকে তার কমেন্ট বক্স, তার টুইটারের যে কমেন্ট বক্স, সেটাকে বন্ধ করে রেখে দিতে হচ্ছে। এই বীর কিবোর্ড যোদ্ধারা, একজন আইএএস অফিসার যিনি সারা জীবনের পরিশ্রম দিয়ে একজন ফরেন সেক্রেটারি হয়েছেন, তাকেও আজকে এই ভক্তরা ছাড়ছে না। এই ভক্তরা বিনয় নারওয়াল বলে যে ব্যক্তিটি ২৬ জনের মধ্যে একজন ছিলেন, যিনি কাশ্মীরে গিয়ে ওই জঙ্গিদের হাতে নিজের প্রাণটা দিলেন, সেই বীর জওয়ানের স্ত্রীকে অব্দি এনারা ছাড়েনি। কেন না, তার স্ত্রী বলেছিলেন, আমার রাগ কোনো কাশ্মীরি মুসলিমের উপর নয়, আমার রাগ কোনো ভারতীয় মুসলিমের উপর নয়, আমার রাগ সেই সকল জঙ্গিদের উপর যারা আমার স্বামীকে হত্যা করেছে। এবং সেই মহিলাটি, তিনি তার ইনস্টাগ্রাম প্রোফাইলে অনেক মুসলিম ছেলেকে ফলো করতেন বলে তাকে নোংরা গালিগালাজ করেছে এই ভক্তগণ। অনেকে বলেছে এই খুনের পেছনে নাকি ওই মহিলার হাত আছে, ওই স্বামীর হত্যার পিছনে ওই মহিলার হাত আছে। ওই মহিলাকে তদন্তের আওতায় আনতে হবে। ভাবুন, যে নিজের চোখের সামনে যার সিঁদুর কেড়ে নিল, এবং এই অপারেশনের নাম, এই অপারেশন সিঁদুর নামটা দেওয়া হয়েছে এইসব মা বোনেদের বলিদানকে সম্মান করতে, যেটা প্রধানমন্ত্রীও কালকে বলেছেন। हमारे देश की हर माता को, देश की हर बहन को और देश की हर बेटी को ये पराक्रम समर्पित करता हूं। সেই সমস্ত মহিলাকেও এনারা বাদ দেয়নি। তাই আমি কোন ছাড় যে আমাকে এনারা বাদ দেবে? প্রধানমন্ত্রীর দু একটা বিষয় আমি প্রশ্ন করেছিলাম বলে আমাকে বলেছে, এই জন্যই তুই ইউটিউবার হয়ে থেকে যাবি, আর উনি দেশের প্রধানমন্ত্রী, উনি দেশ চালাবেন। এরা কারা জানেন? এরা সেই সকল মানুষ যারা কিছুদিন আগে আমাকে একজন ইউটিউবার হিসেবে ভালোবাসতো, কারণ আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা, ওনার ভুল, ওনার বিভিন্ন বিষয়ে সমালোচনা করতাম, তাই এনারা আমাকে ভালোবাসতেন। সেদিন এনাদের একবারও মনে হয়নি আমি রাজ্যের একজন মুখ্যমন্ত্রীকে সমালোচনা করছি, আমি একজন ইউটিউবার হয়ে থেকে যাব, আমি কোনোদিন রাজ্য চালানোর ক্ষমতা আমার থাকবে না। সেদিন ওই বক্তব্যটা এদের মনে আসেনি। কিন্তু আজকে যখন প্রধানমন্ত্রীকে একটা প্রশ্ন করে ফেলেছি, এনারা গালমন্দ করছেন, নোংরা গালিগালাজ করছেন। এবং এই কমেন্টের বোঝা, এই ভক্তগণের গালাগালির বোঝা,
এই বোঝা আমি আর নিতে না পেরে, এই বোঝা আমি আর তুলতে না পেরে আমি অর্ডার করলাম হ্যামান্স ফ্লাই ক্যাচারের এই ব্যাগটি। একটি জেনুইন লেদারের ব্যাগ, যা অনেক দিন আপনাদের বিভিন্ন বোঝা তুলতে পারবে। তার জন্য আপনারাও চাইলে এই ব্যাগটিকে একবার চেক আউট করে দেখতে পারেন। এতে আছে প্যাডেড ল্যাপটপ স্লিপ, কমফোর্টেবল লেদার হ্যান্ডেল, এর সাথে আপনি পেয়ে যাবেন প্যাডেড রিমুভেবল শোল্ডার স্ট্র্যাপ। এই শোল্ডার স্ট্র্যাপটি আপনাকে দেওয়া হবে যাতে আপনার আমার মতো বোঝাগুলোকে তুলতে খুব একটা কষ্ট না হয়। এই ব্যাগে পেয়ে যাবেন আপনারা মোটামুটি দুটো বড় কম্পার্টমেন্ট, সাথে আছে ইনার জিপার, মোবাইল রাখার জায়গা, ওয়ালেট পকেটস এবং পেন হোল্ডারও। বিভিন্ন কালারের আপনারা এই ব্যাগগুলো পেতে পারেন। আমার ব্লু কালারটা একটু পছন্দ, তাই আমি এই কালারের অর্ডার দিয়েছি। আপনারা চাইলে ব্ল্যাক নিতে পারেন, আপনারা চাইলে ব্রাউন নিতে পারেন, কিংবা আপনারা চাইলে ব্রাশউড কালারও নিতে পারেন। এই ব্যাগটির আরেকটি দারুণ বিশেষত্ব, আপনারা চাইলে এটাকে অফিস স্টাইলে ব্যবহার করতে পারেন, এভাবে ধরতে পারেন অফিস যাওয়ার জন্য, কিংবা আপনারা যারা কলেজ যান, যারা স্কুল যান, তারা চাইলে এই ব্যাগটিকে আবার কাঁধেও নিতে পারেন। আপনারা যদি হ্যামান্স ফ্লাই ক্যাচারের এই ব্যাগটি অর্ডার করতে চান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে চেক আউট করতে পারেন। আপনারা চাইলে ওনাদের অন্যান্য আইটেম, ওয়ালেট, বেল্ট এগুলো চেক করে দেখতে পারেন। কলকাতা বেসড এই ম্যানুফ্যাকচারার অ্যাফোর্ডেবল প্রাইস আর প্রিমিয়াম লেদারের জন্যই পরিচিত। আসুন এবারে আমরা টপিকে ফিরি। আপনাদের যেমন বললাম, গতকাল প্রধানমন্ত্রীর প্রত্যেকটা কথার সাথে আমি একমত হওয়ার পরেও কিছু কিছু প্রশ্ন আমার মনের মধ্যে থেকে গেছে, এবং সেই প্রশ্নগুলো করার জন্যই আজকের এই স্পেসিফিক ভিডিও। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে পরিষ্কার এটা বুঝতে পারলাম যে পুরো এই যুদ্ধ সময়ে, এই যুদ্ধ পরিস্থিতির একটা সময় ভারত সবসময় ফ্রন্ট ফুটে ছিল। ভারত প্রায় 100-র বেশি জঙ্গি কিংবা জঙ্গি ঘাঁটি পাকিস্তানের ধ্বংস করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী যে মেন কথাটি বলেছেন যে প্রথম কলটি আসে পাকিস্তান থেকে শান্তির বার্তা নিয়ে, সিজ ফায়ার এগ্রিমেন্ট করার জন্য, এবং প্রধানমন্ত্রী তাতে রাজি হন। এবং আমার আপত্তি ঠিক এই জায়গায় না, আমার আপত্তি সিজ ফায়ার এগ্রিমেন্ট নিয়ে নয়, আমার আপত্তি প্রধানমন্ত্রী পাকিস্তানের সাথে যদি ফ্রন্ট ফুটেই পুরো সময়টা থেকে থাকেন, তাহলে অন্তত পাকিস্তানকে এই কথাটা বলতে পারতেন যে আমরা সিজ ফায়ার এগ্রিমেন্ট তখনই করব যখন আপনি আমাদের ওই বীর জওয়ান, যাকে আপনারা আটক করেছেন, রিসরার একজন ব্যক্তি, তাকে ভারতের হাতে তুলে দেন। আপনারা যদি সেই 4 জঙ্গি যারা কাশ্মীরে গিয়ে 26 জন নিরীহ ট্যুরিস্টকে, নিরীহ হিন্দু ট্যুরিস্টকে আক্রমণ করেছেন, তাদের খুন করেছেন, তাদের স্ত্রীর সিঁদুর কেড়ে নিয়েছেন, সেই 4 জঙ্গিকে ভারতের হাতে তুলে দিতে হবে। ভারত পুরো যুদ্ধ সময় যে ফ্রন্ট ফুটে ছিল তা বলার কোনো অপেক্ষা রাখে না। তাহলে প্রধানমন্ত্রী যদি এই চুক্তিগুলো করে ওই 4 জন জঙ্গি এবং একজন বীর জওয়ানকে ভারতের মাটিতে ফিরিয়ে আনতে পারতেন, তাহলে শুধু ওই বীর জওয়ানের পরিবার নয়, পুরো দেশটা খুশি হতো। পুরো পরিবারটা আতঙ্কে আছে যে তাদের বাড়ির ছেলে শত্রু দেশে প্রায় 15 থেকে 20 দিন হয়ে গেল ওই দেশে আছে, কেমন আছে, ভালো আছে কিনা সেইটুকু খবর ওনাদের কাছে আসছে না। ওই পরিবারটি হন্তদন্ত হয়ে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার কার কাছে বাকি রাখেনি আবেদন করা যে আমার বাড়ির ছেলেটাকে ফিরিয়ে আনুন। প্রধানমন্ত্রী চাইলে সিজ ফায়ার এগ্রিমেন্ট করার আগে ওনাকে দেশে ফেরাতে পারতেন না? আমার দ্বিতীয় প্রশ্ন, প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণের আগে ট্রাম্প একটি প্রেস কনফারেন্স করেন। সেখানে উনি একটা জ্যাঠামশাই স্টাইলে বুঝিয়ে দেন যে পাকিস্তান আর ভারতের এই যুদ্ধবিরতির সব ক্রেডিটটা ওনার প্রাপ্য। উনি ওনার মতো করে বোঝাতে চাইলেন যে উনি বাণিজ্য বন্ধ করে দেবেন যদি এই যুদ্ধবিরতি না করা হয়। এই ধমকানি দিয়েই নাকি দুটো দেশের মধ্যে যুদ্ধ বন্ধ করে দিয়েছেন। উনি ইনডাইরেক্টলি এটা বলতে চাইলেন, উনি ভারত এবং পাকিস্তানকে বলেছেন যে আমরা তোমাদের সাথে বাণিজ্য বাড়াবো যদি তোমরা যুদ্ধ বন্ধ করে দাও। আমি জানি না ট্রাম্প নোবেল পিস প্রাইজের জন্য আবেদন করবেন কিনা, নাহলে এই জ্যাঠামশাইয়ের মতো ব্যবহার উনি কেন করছেন। এবং প্রধানমন্ত্রীর বক্তব্য যদি আমরা শুনি, যেখানে প্রধানমন্ত্রী একবারও এটা বলতে পারলেন না যে ট্রাম্প যা যা বলছেন তার একটাও সত্যি নয়। কারণ এটা ভারতবর্ষের স্টান্স সবসময় হয়ে গেছে, পাকিস্তানের সাথে যে কোনো প্রশ্নে ভারত আর পাকিস্তান ছাড়া কোনো তৃতীয় শক্তিকে এর মধ্যে দখলদারি করার কোনো প্রয়োজন নেই। এটা আজকের কথা নয়, এটা বছরের পর বছর ধরে চলে আসছে। তাহলে যখন আজকে ট্রাম্প এসে মাঝখানে দাদাগিরি দেখাচ্ছেন, তখন প্রধানমন্ত্রী যদি ট্রাম্পের বিষয় একবার ক্ল্যারিফাই করে দিতেন, তাহলে বিষয়টি আরও পরিষ্কার হতো। আমি আমার শেষ জিনিসটা যেটা প্রধানমন্ত্রী থেকে এক্সপেক্ট করেছিলাম, যে এই সোশ্যাল মিডিয়া জুড়ে যে বাঁদরামো করছে একটা রাজনৈতিক দল ও তার কর্মী, তাদেরকে হুঁশিয়ারি দেবেন
নিজের দেশের ফরেন সেক্রেটারির উপরে যেসব কুৎসিত আক্রমণ, বর্বর আক্রমণ নেমে আসছেন, তাদের ধমকারি দিতে একটা ব্যবস্থা নেবেন, ওনাদের অ্যারেস্ট করবেন। যে স্বামীহারা স্ত্রীকে এরা দিন রাত নোংরা গালিগালাজ করছেন, ওদের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দেবেন যে দেশকে এভাবে ভাগ করা যাবে না। ওনাদেরকে জেলে পুরে একটা পরিষ্কার বার্তা দেবেন যে দেশের আগে কিচ্ছু নয়। আজ আপনারা জানলে অবাক হবেন, IMF থেকে $2.3 বিলিয়ন পাকিস্তানকে দেওয়া হচ্ছে লোন হিসেবে। ভারত এই প্রশ্নে IMF-এ দাঁড়িয়ে পরিষ্কার এটা বলল যে পাকিস্তানকে যদি এই টাকা দেওয়া হয়, তারা নিজের দেশের সাধারণ মানুষের ভালো করার থেকে, তাদের উন্নয়নে খরচ করার থেকে তারা এই টাকা পয়সা টেরোরিজমের উপর খরচা করবে। ভারতের মতো একটা শক্তিশালী দেশের আবেদনের পরেও IMF-এর কোনো মেম্বার কান্ট্রি, কোনো দেশ ভারতের পাশে এসে দাঁড়ালো না। প্রায় আরও 23-24টা দেশ কেউ ভারতের পাশে এসে দাঁড়ালো না। প্রত্যেকেই সমর্থন করলো যে পাকিস্তান এই টাকাটা পাক। আমরা এত বছর ধরে আমাদের কোন ডিপ্লোম্যাটিক পাওয়ার ব্যবহার করতে পারলাম পাকিস্তানকে দমানোর জন্য? এবং এই প্রশ্নটা করার জন্য আজ আমি দেশদ্রোহী হয়ে যেতে পারি। এবং যে শেষ বিষয়ে আজকে আমি আলোচনা করব, সোশ্যাল মিডিয়াতে একটা পিনিক উঠেছে, যুদ্ধ নয়, শান্তি চাই, শান্তি চাই। আমি এই প্রশ্নে একদম পরিষ্কার যে ভারত এই যুদ্ধ শুরু করেনি, তাই ভারতের কোনো দায়িত্ব বর্তায় না শান্তি চাওয়ার। যারা চাইছেন তারা তাদের ব্যক্তিগত পরিসরে চাইছেন, আমার এখানে বলার কিছু নেই। আমি ক্লিয়ার এই প্রশ্নে যে পাকিস্তানের সাথে এর পরেও একটা সিজফায়ার এগ্রিমেন্টের পরেও যখন পাকিস্তান ওই এগ্রিমেন্টটি কি ভঙ্গ করলো, সেখানে এরপরে শান্তির কোনো জায়গা নেই। কাল প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যের ভাষণের পরে 1 ঘন্টার মধ্যে আবার জম্মু কাশ্মীরের সাম্বা বলে একটি এরিয়াতে পাকিস্তান মুহুর্মুহু ড্রোন বর্ষাল। এরপরে ঠিক কোন মুখে আমাদের শান্তি চাওয়া মানায়? আজ ভগৎ সিং যদি শান্তি চাইতো তাহলে দেশ স্বাধীন হতো না। আর সুভাষচন্দ্র বোস যদি বাকিদের মতো শান্তি চাইতো তাহলে দেশটা হয়তো আজকে এত তাড়াতাড়ি স্বাধীন হতো না। মহাভারতে শ্রীকৃষ্ণকেও অর্জুনকে বলতে হয়েছিল এবারে তোমাকে যুদ্ধে যেতে হবে। যুদ্ধও চাই না, শান্তিও চাই না। পাকিস্তান যে ভাষায় বুঝবে তাকে যেন সেই ভাষায় বুঝিয়ে দেওয়া হয়। ওরা যদি শান্তির ভাষায় বোঝে, ওদেরকে শান্তির ভাষায় বোঝানো হবে। ওরা যদি যুদ্ধের ভাষায় বোঝে, ওদেরকে যুদ্ধের ভাষায় বোঝাতে হবে। কিন্তু তাই বলে অকারণে যুদ্ধকে রোমান্টিসাইজ করে দেওয়া, তার পক্ষেও আমি নই। যারা জম্মু কাশ্মীরে বসে আছে, যারা জম্মু কাশ্মীরে দিন রাত ড্রোন, মাথার উপর দিয়ে ড্রোন উড়ে যেতে দেখছে, তাদেরকে একবার জিজ্ঞেস করুন তারা যুদ্ধ চায় কিনা। তারপরেও বলছি, পাকিস্তান যে ভাষায় বোঝে, প্রধানমন্ত্রী কালকে যা বলেছেন, যে ভাষায় বলেছেন, আমি ওই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করি। তারপরেও এই প্রশ্নগুলো তো থেকে যাচ্ছে। আরেকটা কথা বলতে হয় নকশালদের নিয়ে। নকশালপন্থী কিছু মানুষরা আছেন যারা দিন রাত আমাদের দেশের সেনাবাহিনীকে গালমন্দ করেন। অনেক পলিটিক্যালি ইম্যাচিওর কিছু মানুষরা আছেন যারা ভাবেন লাল পতাকা মানেই CPM, এবং যেহেতু আমি বামপন্থী, আমাকেও এই কারণে গাল খেতে হয় যে একটা নকশালপন্থী কিছু মানুষজন লাল পতাকা নিয়ে বেরিয়ে গিয়ে সেনাবাহিনীকে অপমান করছে, পাকিস্তানের গরিব মানুষরা কি খাবে ইত্যাদি বলে রাস্তায় আন্দোলন করছেন। তারা নকশালপন্থী, তাদের সাথে দূর দূরান্ত আমার কোনো সম্পর্ক নেই। এমনকি আমি যখন আমার ইউনিভার্সিটিতে পড়াশুনো করতাম, এই নকশালপন্থীদের সাথে কিভাবে আমাদেরকে আন্দোলন করতে হয়েছে, কিভাবে এদের বিরুদ্ধে দিনরাত আমাদেরকে লড়তে হয়েছে, সে তো একটা অন্য কথা, কখনো বিস্তারিত বলা যেতে পারে। এরা দিনের শেষে কার ভোট বাক্স, কোন পলিটিক্যাল পার্টির ভোট বাক্স, তাও আমরা জানি। কিন্তু এরা কি করছে সেই প্রশ্নে গালমন্দ আমাদের খেতে হয়। আমার পরিষ্কার কথা, পাকিস্তানের গরিব মানুষের জন্য আমাদেরও মন কাঁদে, কিন্তু ওই গরিব মানুষদের কথা আমরা ততক্ষণ বলবো যতক্ষণ পাকিস্তান নিজের গরিব মানুষের কথা আগে ভাববে। পাকিস্তান যদি আমাদের গরিব মানুষের রক্ত চায়, আমাদের সাধারণ মানুষের রক্ত চায়, আমরা গিয়ে পাকিস্তানের গরিব মানুষের ভালো করার কথা ভাবতে পারবো না। পাকিস্তান যদি আমাদের 26 জন সাধারণ নিরীহ মানুষকে মারেন, তারপরেও ভারত এমন একটা দেশ যে ওখানে সাধারণ মানুষকে আক্রমণ না করে ওদের জঙ্গি ঘাঁটিকে ওড়ানোর কথা বলেছিলেন, জঙ্গি ঘাঁটিগুলোকে উড়িয়েছিল। তারপরেও ওদের দেশের সেনারা সেই জঙ্গিদের দেশের পতাকা তাদের গায়ে মুড়ে তাদের শেষকৃত্য পালন করলেন। এরপরে ওই দেশকে আর সম্মান করা যায় কিনা আপনারাও ভেবে দেখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।